ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আরিফা আপু, একটা কথা বলি। এতদিন পর তুমি আমাকে আপু ডাকছো কেন? সেটা আমার ভুল ছিল। তুমি আমাকে নাম ধরেই ডাকবে, তাতে আমার কাছে ভালো লাগে। আর কি বলবে বলো। আমি তোমাকে আপু বলেই ডাকবো। আর শোনো, এরপর থেকে আমাকে আর ডাকবে না। আমি কবুল বলার আগ পর্যন্ত তুমি আমার সাথে থাকবে, তারপর যেখানে যেতে মন চায় সেখানে যাবে। আপু আমার কাছে ভালো লাগে না। তুমি আমাকে বন্ধু ভাবো, তাহলেই আর খারাপ লাগবে না। আমার সাথে তর্ক করবে না। কেন, কষ্ট হয়? ভয় পাও? না, তুমি বলেছো তাই এখন আর তোমাকে ভালোবাসি না। তাহলে সমস্যা কোথায়? আমার কাছে ভালো লাগে না, তাই বলছি। সত্যি কথা বলতে আমার কোনো ছেলে বন্ধু নেই, তাই বাধ্য হয়ে তোমার সাহায্য নিতে হচ্ছে। কিছুক্ষণ পর তো তোমার জীবন চলার বন্ধুকে পেয়ে যাবে, তো আর নতুন করে বন্ধুর কোনো প্রয়োজন হবে না। আমি বিয়ের আগ পর্যন্ত তোমাকে পাশে চাই। কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে গেলাম। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো। আনিস ভাই, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। দাঁড়াও, আমার সাথে আমার ছোট বোন এসেছে, একটু অপেক্ষা করো, তারপর যাব। আনিস ভাই, ও পারভেজ। হাই, হ্যালো। কেমন আছেন? অনেক ভালো আছি। মন চাইছে খুশির চোটে বিয়ার খাই। আরে ভাই, আপনি তো আমার মনের কথা বলে দিছেন। তবে আমি বিয়ার খাই না, মদ খাই। নিয়মিত চলে, তবে রাতের বেলা। আমার মুখের দিকে তাকিয়ে আছে। আরে ভাই, আপনি তো আমার মনের কথা বলে দিছেন। তবে আমি বিয়ার খাই না, মদ খাই। নিয়মিত চলে, তবে রাতের বেলা। আমার মুখের দিকে তাকিয়ে আছে। এখানে তো মদ পাবেন না, কারণ আপনার হবু শ্বশুর তা অ্যালাউ করবে না। কোনো ব্যাপার না, আমি বাহির থেকে খেয়ে আসবো। আপনি মাথায় হাত দিয়ে বলে, আপনি মদ কবে থেকে খান? কয়েক বছর ধরে। আরে আরিফা, এটা কোনো সমস্যা না। ঘরে সুন্দরী বউ থাকলে কোনো পুরুষ মদ খায় না। আরে ভাই, আপনারা এই কথাটা সিরিয়াসলি নিচ্ছেন কেন? আমি তো মজা করছিলাম। ও তাহলে ঠিক আছে, চলেন। দাঁড়াও, আফিফা আসুক। একটু পরে একটা মেয়ে আসলো। কিছুক্ষণ কথা বলার পর লক্ষ্য করলাম মেয়েটা আগুনের মতো সুন্দরী। যদি দুইটা ডানা লাগানো যেত তাহলে পরি বলে চালিয়ে দেওয়া যেত। আরিফা আর আনিস পিছনে বসলো, আফিফা আমার সাথে বসলো। আমি নিজের মতো করে গাড়ি চালিয়ে যাচ্ছি। পারভেজ, আপনি কি করেন? তেমন কিছু না, পড়ালেখা করছি। তারপর কি করবেন? বাবার ব্যবসা সামলাবো, না হয় নিজের একটা প্রতিষ্ঠান তৈরি করব। আরিফা, তোমার কি মন খারাপ? পারভেজ, তুমি ভালো করে গাড়ি চালাও। ড্রাইভ করার সময় কথা বলতে হয় না। আনিস গিয়ে আরিফার হাত ধরতে যাবে, এমন সময় আরিফা হাত ছাড়িয়ে বলে, আনিস ভাই, বিয়ের আগে কোনোভাবেই আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। সমস্যা কোথায়? আমরা তো কিছুদিন পরে বিয়ে করছি। বিয়ের পর দেখা যাবে, বিয়ের আগে আমার সাথে এত কথা বলার চেষ্টা করবেন না। তুমি কি বিয়েটা পরিবারের চাপে করছো? আমি এখনই বিয়ে করার চিন্তা করিনি। আমি চেয়েছিলাম পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে। আরিফা, আমার কি টাকার অভাব? না, তোমার যদি কিছু করার ইচ্ছে থাকে তাহলে তুমি আমার অফিস দেখাশোনা করতে পারো। দুজন মিলে আমাদের অফিস দেখবো। আর বিয়ের পর এমনিতে তোমার বাবার সবকিছু আমাকে দেখাশোনা করতে হবে। আপনি একটু চুপ করবেন দয়া করে? ঠিক আছে, একদম চুপ করলাম। এমন সময় আফিফা আমার হাত ধরতে চাইছে। বারে বারে বিষয়টা আরিফা খেয়াল করছে। পারভেজ, গাড়ি থামাও। কেন? আমি বলছি গাড়ি থামাতে। তারপর গাড়ি থামালাম। আফিফা, তুমি পিছনে এসে তোমার ভাইয়ের সাথে বসো। আরিফা আপু, তুমি পিছনে বসো প্লিজ, আমি এইখানে বসি। পারভেজ, তুমি পিছনে আসো, আমি গাড়ি ড্রাইভ করি। আপু, তুমি এমন করছো কেন? একদম চুপ, তুমি পিছনে আসো। তারপর আরিফা আমার সাথে বসলো।
আর আফিফা ওর ভাইয়ের সাথে। এতক্ষণের ঘটনা দেখে বেচারা আনিস ভাইয়ের মুখের সব হাসি উদাও হয়ে গেছে। তারপর বাসায় নামিয়ে দিয়ে আমি চলে আসি। নিজেকে অনেক হালকা লাগছে। এখন আরিফার সাথে থাকলে অনেক ভালো লাগে। তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে বসে আছি। না, নিজেকে যেভাবেই হোক সামলিয়ে নিতে হবে। বিকেলে একা একা বসে আছি, এমন সময় সাইদ আসলো। কিরে একা একা বসে আছিস কেন? তো কাকে নিয়ে বসে থাকবো? এখনই হেরে গেলি? নিজের সময় পেছিয়ে গেলি, অন্যের সময় তো ঠিকই এগিয়ে যাস। আরিফা আমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু কিছু করতে পারছে না। তাই আমরা দুজন নীরব হয়ে গেছি রে। বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ে তো হয়নি। পাগলামো করে লাভ কি? আরিফা যদি আসতো তাহলে না হয় পরিবারের কাছে গিয়ে বললাম কোনো কিছু একটা করতে। দোস্ত, আমি বলি কি, তুই বরং লাস্ট একটা চেষ্টা কর। কি চেষ্টা? তুই বরং কয়েকদিনের জন্য হারিয়ে যা, মোবাইল ফোন বন্ধ করে রাখ, বাসার সাথে যোগাযোগ বন্ধ করে দে। তাহলে কি হবে? তোর বাসার সবাই আরিফার মা বাবাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাবে। 7 আপকে মাতাল হতে বলছিস? এছাড়া কোনো উপায় নেই। না থাকলে নাই, পরিবারের সাথে ব্ল্যাকমেইল করতে পারবো না। তোর ইচ্ছা, নিজের কষ্টটা চেপে ধরে রেখে দে। প্রতি মাসে কষ্টে যে সুদ আসবে তা দিয়ে জীবন চালাবি। সাইদ পরিবারের মান সম্মান আমার জন্য নষ্ট হওয়ার চেয়ে আমি মরে যাব। সাইদ আমার দিকে তাকিয়ে আছে। দেখতে পেলাম ওর চোখের কোণে হালকা পানি আসছে। কিরে সাইদ, কাঁদছিস কেন? তুই অন্যের ভালোবাসার জন্য কত অভিনয় করতে পারিস, আর নিজের বেলায় এত কঠিন হিসাব করতে পারিস? এইসব কথা বাদ দে। এমন সময় আরিফা ফোন করলো। পারভেজ, তুমি কোথায়? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। ও, তুমি তো খুশি মনে হয়, তাই বন্ধুদের সাথে আড্ডা দাও। খুশি হবার মতোই কথা। তুমি কি আমার সাথে রাগ করলা নাকি? আমি রাগ করলেই কি তোমার কিছু আসে যায়? একটু বাসায় আসো, তোমাকে নিয়ে আজকে গহনা কিনতে যাব, সাথে আনিস ভাই যাবে। মাঝখানে আমাকে টানাটানি করছো কেন? খাবার মেয়ে, হাড্ডি হতে চাই না। तेरे को किसने बोला है कि तू कबाब में हड्डी है? कोई नहीं बोला, मैंने समझ लिया। तू इस वक्त कुछ ज्यादा ही सोच लिया। আমি আসতে পারবো না। তাহলে আমার হাত কাটবো। কাটো। তোর হাত কাটবো। তুমি আমাকে তুই তুই করে বলছো কেন? এমনি, এখন আয় তো। আমি যাব না। তুমি শপিং করবে, কিন্তু মাঝখানে আমাকে কেন ডাকবে? বিয়ের আগে যেন আনিস ভাই আমার কাছে ঘেঁষতে না পারে, সেটার প্রোটেকশন তুমি। বাহ, তাহলে তো মনে হয় আনিস ভাই অনেক রোমান্টিক। তোমাদের প্রতি বছর বাচ্চা হবে? আমি প্রতি বছর বাচ্চা নিয়ে বাচ্চার ফার্ম দিব, না হয় ফিশারি দিব। দিও। অনেক হয়েছে, এবার আসো তো। তোমার বারান্দায় আসো, দেখো আমি চলে আসছি। ভেতরে আসো। ভিতরে গিয়ে বসলাম। একটু পর আফিফা আসলো। হাই পারভেজ, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এমন সময় আরিফা নিচে আসলো। পারভেজ, তোমার মোবাইল নাম্বারটা দিবে? কেন? কথা বলবো। নাম্বার দিলাম। আরিফা আমাদের দিকে চেয়ে আছে। পারভেজ, চলো শপিং এ যাব। আমারও কিছু কেনাকাটা করতে হবে। আমরা তো গহনার দোকানে যাব। আমারও তো গহনা দরকার। তুমি পরে গিয়ে কিনবে। ভাইয়া তোমাদের সাথে যাবে না, আরিফা একটু রেগে গিয়েছে। তোর ভাই নিচে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তুমি তো যাবা ভাইয়ার সাথে, পারভেজ এর সাথে গেলে তোমার সমস্যা কোথায়? ঠিক আছে, চলো। আমি মনে মনে বলি, পাইছি, আর কোনো চিন্তা নাই। আরিফাকে দুর্বল করার জায়গা। আফিফা হবে আমার তুরুপের দাস। আফিফা আর আমি আবারও গাড়ির সামনে বসলাম। আনিস আর আরিফা আবারও পিছনে। পারভেজ ভাই রোমান্টিক একটা গান ছাড়েন। তুমি তোমার ফোন থেকে বাজাও, ব্লুটুথ চালু করে দিলাম। আফিফা গান ছাড়লো। তুমি আমায় এত ভালোবাসো, সে কথা আগে তো বুঝিনি। তুমি আমার কাছে কেন আসো, আমি তার মানে তো খুঁজিনি। পারভেজ, তুমি দেখতে অনেক সুন্দর। তুমিও দেখতে অনেক সুন্দর, মনে হচ্ছে কোনো পরী। আফিফা একটু লজ্জা পেল। তা পরি যখন, তখন ডানা লাগিয়ে দাও। আমার স্বপ্নের পরী আরো বেশি সুন্দর, কিন্তু আমার স্বপ্নগুলো মনে হয় স্বপ্নই থেকে যাবে। পারভেজ, তোমার গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড আছে, তবে তাকে আটকানোর উপায় আমার জানা নেই। দেখেন পারভেজ ভাই, আমি কোটিপতি বাবার মেয়ে, আমি মনের কথা চেপে রাখতে পারি না। আপনি যদি রাজি দেখেন, তাহলে ভাইয়ার বিয়ের পর
আমি আপনাকে আমার বাবার সাথে দেখা করাতে চাই। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আর আপনার বিষয়ে আমি ভাইয়ার সাথে কথা বলেছি। কিরে ভাইয়া, তোর সাথে কথা বলিনি? হ্যাঁ পারভেজ, তোমাকে দেখে আমার অনেক পছন্দ হয়েছে, আর দেখলাম আরিফা তোমার ফ্রেন্ড, তাই আমি আর আপত্তি রাখিনি। আমি একদম চুপ করে আছি। এই, তোমরা চুপ করবা প্লিজ। আনিস ভাই, গাড়িটা আপনি চালান, আমি পিছনে বসি। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, একটু মাথাটা ধরেছে। কখন থেকে তোমার মাথা ব্যথা করছে? এই তো কিছুক্ষণ। তারপর পিছনে গিয়ে বসলাম। তোমার মাথা টিপে দেই? দরকার নেই। এরপর দেখলাম আমরা শপিং মলে এসে গেছি। তোমরা ভিতরে যাও, আমি গাড়িতেই থাকি। তুমি আমার সাথে চলো। না, তুমি যাও। আমার কথার কোনো মূল্য নাই তোমার কাছে। ঠিক আছে, চলো। এরপর ভিতরে গেলাম। আরিফা, আমি পছন্দ করে দেই, তুমি নাও। হয়েছে ভাই, আপনি পছন্দ করে দিলে কাজ শেষ। আমি আর পারভেজ মিলে পছন্দ করি, আপনি আপনার বোনের জন্য কিনেন। আমার কোনো মূল্য নাই তোমার কাছে, তাহলে আমাকে কেন বিয়ে করছো? বিয়ের আগ পর্যন্ত আমি কি খাবো, কোথায় যাব, তা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আরিফ আপু, তোমাকে শুরু থেকেই দেখছি তুমি আমাদের সাথে অদ্ভুত আচরণ করছো। তোমার সমস্যা কি? তোমার যদি আমাকে বিয়ে করতে কোনো আপত্তি থাকে তাহলে বলতে পারো। শুনুন, আমি কিভাবে চলি, কিভাবে চলতে আমার ভালো লাগে, তা আমিই ঠিক করব। এখানে ঝগড়া করার কি আছে? আনিস ভাই, আপনি আরিফার জন্য আলাদাভাবে গহনা কিনেন, বিয়ের পর তা উপহার দিবেন। একদম ঠিক বলছেন পারভেজ, এই জন্য আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আসিফা, তোমাকে একটা মাইক এনে দেই, তুমি তা পুরো শহরের মানুষকে বলো যে তুমি পারভেজকে ভালোবাসো। কথা বন্ধ করো, এখন চলো, যার যার পছন্দ মতো কিনো। এমন সময় আনিসের একটা ফোন এলো। ফোন আসার সাথে সাথে আমাদের থেকে সাইডে চলে গেল আর বলল এখনই সে চলে যাবে, ইমার্জেন্সি কাজ পড়েছে। তা আপনার কি কাজ পড়েছে? একটা গুরুত্বপূর্ণ কাজ। আফিফা কথাটা ঘোরানোর চেষ্টা করে বলল হয়তো ব্যবসার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাকে এখনই যেতে হবে। ঠিক আছে, আসেন, কিন্তু চলেন একটা সেলফি তুলি। সেলফি তুলে ফেসবুকে আপলোড দিলাম। সাইদকে ফোন দিয়ে বললাম তুই আরিফার বাসার সামনে যা আর আনিসকে ফলো কর। গহনা কিনে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি। আমি আরিফাকে চোখ টিপ দিয়ে বললাম আমাকে বিরক্ত করো না, আমি আফিফার সাথে কথা বলি। আরিফা মুচকি হাসি দিয়ে বলল কোনো সমস্যা নাই। আমি আফিফার হাত ধরে বললাম আফিফা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ জানেমান। তোমাকে না পেলে বলো আমাকে, না পেলে কি করবে? তোমাকে না পেলে আমি 7 আপ খেয়ে আত্মহত্যা করব, না হয় হোমিওপ্যাথি ওষুধ খেয়ে শহীদ হয়ে যাব। তুমি সত্যি আমাকে এত ভালোবাসো? তুমি কি তোমার ওই রূপ কখনো আয়নায় দেখোনি? তোমার মুখের এই হাসি, যেন আকাশের চাঁদ। কে বলে তুমি নিভে যাও, আমি আলো ছড়াই। তোমার এই চুল, মনে হয় পাহাড়ের বুকে ঝর্ণার জল। আফিফা একটু মুচকে এসে বলল যাও, তুমি বাড়িয়ে বাড়িয়ে বলছো। তোমার জন্য লিখবো আমি হাজার হাজার কবিতা, কুচু লিখবো। তোমার বুকে মাথা পেতে কাটিয়ে দিব দিনের বেলা। মিললো না তো বলো, রাতে বেলা। না পাগলি, রাতের বেলা তোমার রূপ দেখে দেখে কাটিয়ে দিব। তাহলে আমাকে প্রপোজ করো। আরিফা তুমি একটু বাহিরে যাও। আরিফা বাহিরে গেল। আমি আফিফার হাত ধরে হাতে একটা চুমু দিয়ে বললাম আই লাভ ইউ আফিফা, আমি তোমাকে ভালোবাসি 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 ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা, একটা লিপ কিস দাও এখন। এখানে সম্ভব না পাগলি। না, এখনই দিতে হবে। টুপুস করে একটা লিপ কিস দিয়ে বললাম এবার হয়েছে পাগলি? আমি তোমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। জীবনটা তোমার কাছে রেখে দাও, ভালোবাসাটা আমাকে দিয়ে দাও। আর আজকে রাতে তুমি একটু বাহিরে আসবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, আসবো, তবে দুষ্টুমি করবে না কিন্তু। বিয়ের আগে এইসব আমি পছন্দ করি না। তুমি তা বলো, আমি রাজি। এখনই বিয়ে করি, চলো। না, আনুষ্ঠানিকভাবে বিয়ে করব। অবশ্য বিয়ের আগে তুমি হালকা বোনাস পাবে। ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো না তা পরিষ্কার করে বললেই পারতে, এত ঘুরিয়ে ফিরিয়ে বলার কি আছে? রাগ করো না, আরিফা আপু যদি জানতে পারে তাহলে তোমার সাথে রাগ করবে।
আরিফা আগে থেকেই এমন, নিজেও প্রেম করবে না, আমাকেও করতে দিবে না। বলো তো আফিফা, আমার এই কচি শশার মতো জীবন এইভাবে যায়? আজ প্রথম তোমাকে কিস করলাম, আজকে তুমি আমার জীবনকে ধন্য করে দিলে। এমন সময় আরিফা চলে আসলো। কিছুটা আমার উপর রেগে আছে তা বুঝতে পারলাম। ওদেরকে বাসায় পৌঁছে দিয়ে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিব। এমন সময় আরিফা আমাকে তার রুমে যেতে বলল। রুমে গিয়ে দাঁড়িয়ে আছি। এইটা কি হলো? কোনটা কি হলো? তোমার গলাটা একটু এদিকে আনো। 3টা দিয়ে দিল। এইটা কি হলো? তুই আফিফাকে 2টা কিস করছস, একটা হাতে একটা ঠোঁটে। 2টা কিস করছি, 2টা চড় দিবা, 3টা দিলা কেন? আর একটা অগ্রিম দিয়ে দিলাম। আবার যদি কিস করিস তাহলে তোর ঠোঁট আমি ছিঁড়ে ফেলবো। তাই বুঝি? হুম। আমি জোর করে আরিফাকে কিস দিলাম 5 মিনিট, তারপর জোর করে ছাড়িয়ে দিল। ওইটা কি করলি? আমাকে মেরে ফেলবি তুই? এতক্ষণ কি কেউ কিস করে? বেঁচে গেছো তুমি। আমার সাথে যদি বিয়ে হতো তাহলে একটা কিস করতাম সন্ধ্যাবেলা আর সারতাম সকালবেলা। লুচ্চা কোনখানে? তুই সত্যি কোডি লুচ্চা। আরেকটা দিব? না আর না। এখন বলো আফিফার সাথে এমন করার কারণ কি? তোমার হবু বরের গার্লফ্রেন্ড আছে, না হয় বউ আছে, 2টার থেকে একটা। তুমি কেমন করে বুঝলা? যখন মোবাইল আসছিল তখন নাম্বার সেভ করা ছিল জানু বলে। তারপর দেখলাম আনিস ভাইয়ের চলে যাওয়ার কথাটা আফিফা অন্যদিকে কাটিয়ে দিতে চাইল। এই বিষয়ে আফিফা সবচেয়ে ভালো জানে, ওর কাছ থেকে কথা বের করতে হবে, তাই এত নাটক করতে হচ্ছে। আর তুমি আমাকে মারলে। সরি, দাও তোমার গালে চুমু দেই। তোমার নানিকে চুমা দেওয়া? আমি গেলাম, আমার অনেক কাজ আছে। এই তুমি এত খারাপ কেন? অনেক কাজ আছে, রাতে কথা হবে, এখন চলি। তারপর আফিফার সাথে দেখা করে চলে আসি। বাসায় এসে একটা ঘুম দিলাম, মাথায় কোনো চিন্তা নাই। আরিফাকে যদি আপোষে না পাই তাহলে 9-6 বুঝ দিয়ে বিয়েটা আটকাবই। আর আছে 5 দিন। রাতের 12টার দিকে আফিফার ফোনে ঘুম ভাঙলো। হাই জানো, আমার বাবুটা কি করো এখন? তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি। তুমি যে বললা আমার সাথে রাতে দেখা করবে। আমাকে আদর দিলে এখনই দেখা করব। যাও দুষ্টু, বিয়ের আগে এসব হবে না। মনে মনে বলি, তোর কাছে কে চাইছে রে? এই বয়সে দুষ্টুমি না করলে কখন করব? আগামীকাল দেখা করবে বলে দিলাম। চেষ্টা করব। আর শোনো, স্বপ্ন দেখা বাদ দিয়ে ঘুমাও, না ঘুমিয়ে চেহারা খারাপ করো না, বুঝলা? তাহলে কিন্তু আমার পরিবারের কেউ তোমাকে পছন্দ করবে না। আর তুমি তো পারিবারিকভাবে বিয়ে করবে, তাই এখন ঘুমিয়ে যাও। একটা কিস দাও, ঘুমিয়ে পড়বো। একটু দাঁড়াও। আরিফার ছবিটা বের করলাম এবং ছবিতে চুমু দিলাম। আর ওইদিকে আফিফা ভাবছে ওকে চুমু দিছি। কি বুদ্ধিমান ছেলে আমি, নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। ভাবতেই বুকটা গর্বে ফুলে উঠছে। একটু পর সাইদ ফোন দিছে। কিরে শালা, এত রাতে ফোন দিলি কেন? পারভেজ, তুই যার ছবি দিছস ওই শালা তো কাম গড়াই ফেলছে। বিয়ের আগে বাচ্চার বাবা হয়ে গেছে, আর এখন এই বিষয় নিয়ে ওই মেয়েটার সাথে অনেক ঝামেলা চলছে। সাব্বাস বেটা, আব্বাসের বাচ্চা। এখন তুই কোথায়? আরে বেটা, সারাদিন তো কোনো খোঁজ খবর নিলে না, এখন বলিস কই? আমি কিশোরগঞ্জ আসছি আনিসের পিছন পিছন করে। হাতে কোনো টাকা নাই, অনেক ক্ষুধা লাগছে, পারলে কিছু টাকা দে বিকাশে। আজকে রাতটা রেল স্টেশনে কাটাই দে, সকালে টাকা পাঠাই দিব। বারে আলাপ পরে করিও, তোমার লাইগা সারাদিন খাটলাম, না খেয়ে আসি, আর তুমি কও স্টেশনে রাত কাটাবো। ওই এত ক্যাশ ক্যাশ করিস না। ওইখানে বৃষ্টি আপু নীরা আছে, তার কাছে টাকা চা। এরা আবার কারা? বৃষ্টি নীরা আমার পাঠক, ওদের কাছ থেকে টাকা চা। ওরা প্রতিদিন গল্প পড়ে আর লাইক কমেন্ট করে। ওরা তোর বিষয় জানে। তোর গল্প তো কেউ পড়ে না, পড়লে আরো লাইক কমেন্ট দিত। যেখানে লাইক কমেন্ট দিত না সেখানে দিও টাকা, হাসালি। সারা দেশেই পাঠক আছে। রাজশাহীতে আছে বর্ষা আপু, আরো আছে তোমার আমার ভালোবাসা, আরো আছে বরিশালের অ্যাডমিন বন্ধু, আরো আছে আইনুল বন্ধু, আরো অনেকেই আছে। ওরাও টাকা দিবে। আরো আছে কলকাতার 2 আপু, ওনারা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ভেঙে এসে লাইক কমেন্ট করে। সবচেয়ে বেশি ভালো আপু হলো সানজিদা আপু। সবচেয়ে বেশি আমার গল্প অ্যাপ্রুভ করেছে উনি। ওনার বাড়ি কুমিল্লা। আজকে শুধু মেয়েদের কথা বললাম, আগামীকাল ছেলেদের কথা বলবো। ভাই তুই দিলে দে, না দিলে না কর। তোর বিকাশের অ্যাকাউন্ট চেক কর, টাকা চলে গেছে।
ভালো দেখে একটা হোটেলে তার রাতটা আরাম করে কাটা। আরো টাকা লাগলে বলিস। দেখেন তো কেমনটা লাগে। আজকে আপনারা কম লাইক কমেন্ট করার কারণে সাইদ আমাকে খোটা দিল। এই পর্বটা পড়ার পর নিজেদের জেলার নাম লিখে কমেন্ট করবেন আর কত নাম্বার দেওয়া যায় তা বলবেন। যাক, সাইদ বেশ কাজের ছেলে, অনেক কাজ করছে। সাইদ খান ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তবে বাংলা লিখতে পারে না, এটা ওর বড় দোষ। বাংলায় বেশ কয়েকবার ফেল করছে, তবে ছেলে ভালো। ইংরেজিতে ফেল করার রেকর্ড নাই। একটা ঘুম দিলাম, সকালে আরিফার ফোনে ঘুম ভাঙলো। কি করো? আফিফাকে নিয়ে স্বপ্ন দেখি। বেশ তো, দেখো আমি ফোন রাখি। দাঁড়াও দাঁড়াও, স্বপ্ন দেখি কিভাবে? মুরগিটারে লাইনে আনা যায়? ও এই কথা, তা আগে বললেই পারতা। একটা খবর আছে। কি খবর? কিছু না, পরে বলবো। আমি তোমাকে আগে না করেছিলাম, কিন্তু তোমাকে আফিফার পাশে দেখে বুঝতে পারলাম যে আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারবো না। আমি তোমাকে আগে না করেছিলাম, কিন্তু তোমাকে আফিফার পাশে দেখে বুঝতে পারলাম যে আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারবো না। আহারে, সিনিয়র আপুর কথা শোন। আমাকে অন্য কারো কাছে সহ্য করতে পারে না। কি ভালোবাসা রে, ভালোবাসার চোটে গালে থাপ্পড় মারে। ওই ফাজলামি করো না তো, পারলে আমাদের বাসায় একবার এসো। অনেক গেছি গো, আপনি পারলে আজকে আমাদের বাসায় আসেন। তোমার মা বাবাকে গিয়ে কি বলবো? তারা যদি জানতে চায় কেন আসছো? বলবা বিয়ের দাওয়াত দিতে আসছো। বিয়ের দাওয়াত তো আগেই দিয়ে আসছি। ওই ফকিন্নি, বলবি তানিশার সাথে দেখা করতে আসছিস। ওই তোমার মুখের ভাষা এত খারাপ কেন? আমি করলা দিয়ে বেশি ভাত খাই, তাই আমার মুখের কথা তিতা। তবে গতকাল কিন্তু অনেক মিষ্টি খাইছি। তোমার ঠোঁটে যা মিষ্টি আছে, বাপরে বাপ। আবার বাজে কথা। এইসব কথা আমার কাছে ভালো লাগে না। বিয়েই তো করে এইসব করার জন্য। সামনে পাইলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতাম। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের বাড়িতে আসো। ঠিক আছে, আমি এখন তাহলে রেডি হচ্ছি। ঠিক আছে বাই। বেবি ট্যাক্সি, টেম্পু, অটো রিক্সা। দূর ছাই। আমি আরেকটু ঘুমাই, পরে দেখা যাবে কি হয়। 1 ঘন্টা পর আমার রুমে মনে হয় কেউ ঢুকলো। আমার বিছানার পাশে এসে বসলো। আমি ঘুমের ভান করে আরিফার হাত ধরে ফেললাম। আরিফা একদম চুপ করে আছে। আমি এবার জড়িয়ে ধরতে যাব, এমন সময় আরিফা দিল একটা ঠাস করে উঠলো। কি হলো, মারলে কেন? ভালোভাবে থাকলে ভালো লাগে না। তুমি আমার রুমে আসলে কখন? তুমি জানো না কখন আসছি? না, জানি না। তাহলে আমি যখন রুমে আসলাম তখন তোমার বুকের হার্টবিট এমন থরথর করছিল কেন? ঘুমিয়ে থাকলে এমন করে কারো? আমি মনে মনে বলি, এই মেয়ে তো পুরাই সিআইডি যাওয়া উচিত। এমনটা তুমি পাশে থাকলে মাঝে মাঝে হয়, কিন্তু আজকে যে ঘুমের মধ্যে এমন হবে তা বুঝতে পারিনি। থাক থাক, আর মিথ্যা বলতে হবে না। সবই যখন বুঝতে পারো তাহলে এত ভূমিকা করো কেন? আনিস ভাই সম্পর্কে কোনো তথ্য পাইছো নতুন করে? না, এখনো পাইনি, পেলেই তোমাকে জানাবো। আর কিন্তু বেশি সময় নাই, খোঁজ খবর নাও। যদি শেষমেশ আনিস ভাইকে বিয়ে করতে হয় তাহলে বাসর ঘরে আমার লাশ ঢুকবে। এত চিন্তা করো না, তোমার বিয়ের দিন সবকিছু সামলিয়ে নিব। সত্যি ও ভালো প্রমাণ ছাড়া আনিস ভাইয়ের বিষয়ে কিছু বলা যাবে না। এমন সময় আফিফার ফোন এলো। হাই বেবি, হাউ আর ইউ? হ্যালো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আজকে কিন্তু দুজন মিলে একসাথে লাঞ্চ করব। ঠিক আছে। একটা কিস দাও এখন। এখন না, পরে দিব। এখনই দিবা? ঠিক আছে, দিচ্ছি। মোবাইলটা হাতে নিয়ে আরিফার সামনে দাঁড়িয়ে আরিফার গালে একটা চুমু দিলাম। আর ওইদিকে আফিফা ভাবছে ওকে চুমু দিছি। ফোন কেটে দিয়ে আবার আরিফার দিকে তাকালাম, আবার একটা মারছে। এইটা আবার কেন? এইসব চলছে তাহলে? এইটা তো মোবাইলে ছিল। রাখ তোর মোবাইল। তুই যদি স্বপ্নে অন্য কোনো মেয়েকে কিস করিস তাহলে তোর খবর আছে। এইটা তো নাটক করছি। নাটকে নাম করে মেয়েদেরকে চুমু খাওয়া? ব্যাস, অনেক বলে ফেলছো। এই টর্চার আমার উপর আর করবে না, আমার কাছে ভালো লাগে না।
তাহলে নিজেকে একটু ভালো করে ফেলো, তাহলে মারের জায়গায় কিস করব। দরকার নাই তোমার কিসের। আহারে বাবুটা আমার রাগ করে, এই বলে একটা চুমু দিল। তাহলে কি নিয়ে যেন কথা বলছিলাম? ও চিন্তা করো না, সবকিছু সামলিয়ে নিব। ওরে বাটপার, কিস পাবার জন্য এত নাটক? আরিফা, আনিস ভাইয়ের বাসা কোথায়? ঢাকায়। কিশোরগঞ্জ কি কোনো আত্মীয় বাড়ি আছে? তেমন কেউ নেই, তবে আনিস ভাইয়ের একটা বান্ধবী আছে। সে আনিস ভাইয়ের সাথে বিদেশে পড়াশোনা করেছে এক সময়। তা এক সময় তাদের মাঝে ভালো বন্ধুত্ব ছিল মনে হয়। এখন কি হয়েছে? এখন মনে হয় কোনো যোগাযোগ নেই। ও, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি বাসায় যাও। আমি তো তোমাকে নিয়ে একটু বাহিরে যাব বলে ভেবেছিলাম। ঘুরে বেড়ানোর অনেক সময় পাবে। আপাতত আমার কিছু কাজ আছে, তা করতে হবে। তোমাকে নিয়ে পরে ঘুরতে যাব ইনশাল্লাহ। তোমার আবার কিসের কাজ? তুমি বুঝবে না। আফিফার সাথে দেখা করবে নাকি? দেখা করব, তবে বেশিক্ষণ থাকতে পারবো না, এক জায়গায় যেতে হবে। তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? তুমি একটু ঠান্ডা হও, আমাকে একটু সময় দাও, রাতে তোমার সাথে দেখা করব। প্রমিস করছো তো? হ্যাঁ, প্রমিস করছি। তারপর আমি বাসা থেকে বের হয়ে আফিফাকে ফোন দিলাম। কই তুমি? বাসায় কোনো প্রয়োজন আছে? আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, এখন তুমি আসো। ঠিক আছে, আমি আসছি, তুমি হাইওয়ের পাশে অপেক্ষা করো। ঠিক আছে, বেশি সময় নষ্ট করবে না। তুমি ঠিক আছো? তারপর আধা ঘন্টা পর আসলো। এত দেরি করলে কেন? রেডি হতে আর রাস্তায় যে সময়টুকু গেছে সেই সময়টুকুই লেগেছে, সেজন্য আমি সরি। ঠিক আছে, আর কখনো দেরি করবে না। আর কখনো দেরি করব না, কথা দিলাম। এবার একটু হাসো তো। আচ্ছা, তুমি কি তোমার ভাইয়ের মতো আনরোমান্টিক নাকি রোমান্টিক? আমি তো রোমান্টিক, আর ভাইয়া কোথায় আনরোমান্টিক? ভাইয়াও রোমান্টিক মানুষ। সারা জীবন সিঙ্গেল থেকে এখন বিয়ে করেছে, এটাকে রোমান্টিক বলে? আরে তুমি জানো না, ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। আমার সাথে মিথ্যা বলো। আরিফার সাথে তোমার ভাইয়ের বিয়ে, আর বলছো গার্লফ্রেন্ড আছে? মজা করো আমার সাথে? আফিফা কিছুটা গুছিয়ে নিয়ে বলে। আমি অত কিছু বলতে পারবো না। ও ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এখন আসি। এই তো এখন এলাম, আর এক্ষুনি চলে যাবে? তুমি এখন বললে তুমি এত কিছু বলতে পারবে না, তাই চলে যাচ্ছি। আমার বাবুটা রাগ করতে পারে? আচ্ছা বলো, কি জানতে চাও? আনিস ভাইয়া ওই দিন চলে গেল কেন? আর তার গার্লফ্রেন্ড আছে, তাহলে আরিফাকে বিয়ে করার কি দরকার আছে? আসলে ভাইয়া দেশের বাইরে থাকার সময় একটা মেয়ের সাথে প্রেম করত, ও সেই মেয়েটা ওই দিন ফোন দিয়েছিল, তাই চলে গেছে। আমি আফিফার হাত ধরে আমার বুকের উপর রেখে বললাম, জান আমার, ভালোবাসার কসম লাগে, তুমি তোমার ভাইয়ের ঘটনাটা বলো, মিথ্যা বললে কিন্তু আমি মরে যাব। আফিফা কান্না করতে শুরু করলো। কি হলো, তুমি কান্নাকাটি করছো কেন? তুমি ভালোবাসার কসম দিলে, এখন আমি তোমাকে মিথ্যা বলতে পারবো না, এমনটা কেন করলে? তুমি কি আমার সাথে মিথ্যা বলছো কখনো? না। আমার জান, আমার কলিজার টুকরা, বলো না তোমাকে ভালোবাসি। তোমার পরিবারের সদস্যদের বিষয়ে কিছু না জানলে কি হবে? ভাইয়া বিদেশে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিল, তারা বিয়েও করেছে, কিন্তু মেয়েটাকে আমাদের পরিবারের কেউ মেনে নিতে পারবে না, কারণ মেয়েটা মুসলিম না। তোমাদের পরিবারের আর কে জানে যে তোমার ভাই বিয়ে করেছে? আর কেউ জানে না, শুধু আমি জানি। ছাদে একদিন কথা বলার সময় আমার কাছে ধরা খেয়েছিল, তারপর সব ঘটনা আমার কাছে বলে। এই বিয়েতে ভাইয়ের তেমন ইচ্ছে নেই। তাহলে যদি কোনোভাবে এই বিয়েটা আটকে দিতে পারি, তাহলে কি তোমার ভাইয়ের কোনো আপত্তি আছে? কিন্তু বাবা মাকে কিভাবে মানাবে? আর বিয়েটা ভেঙে গেলে আরো বেশি ভালো হবে। ভাইয়ার একটা বাচ্চা হয়েছে মনে হয়। ঠিক বলছো, তোমার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে। ওই দিন যখন চলে গিয়েছিল, তখন তোমার ভাবি ফোন দিয়েছিল, সে তার বাচ্চা দেখার জন্য আমাদের কাছে মিথ্যা বলেছিল। আর তোমার ভাবি কিশোরগঞ্জের একটা ক্লিনিকে ভর্তি আছে। তুমি এত কিছু জানো কিভাবে? আমি আমার বন্ধুকে তোমার ভাইয়ের পিছনে পাঠিয়েছি, ওই সব কিছু আমাকে বলেছে। কিন্তু তোমার এত কিছু জেনে লাভ কি? তোমাকে এখন কিছু বলতে পারবো না, সময় হলে সবকিছু বলবো।
তুমি কি ভাইয়াকে ফলো করছিলে? হুম। ভাইয়াকে ফলো করে তোমার কি লাভ? আমি আমার লাভ ছাড়া কারোর সাথে কথা বলি না। আর তোমার ভাইয়ার পিছনে লোক লাগানো যথেষ্ট কারণ আছে। এইটা তুমি কোনোভাবেই ঠিক করনি। আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, তুমি আমার ভাইয়ের পিছনে লোক লাগিয়ে দিয়েছো। একটা মেয়ে তার পরিবার ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে একটা ছেলের কাছে। সেই ছেলেটা যদি বিবাহিত হয় বা অন্য কাউকে ভালোবাসে, শুধুমাত্র ফ্যামিলির কথা চিন্তা করে বিয়ে করে, তাহলে যেই মেয়েটা সেই ছেলেটাকে বিয়ে করে সেই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। আর আরিফা আমার খুব কাছের মানুষ, আমি চাই না ও কোনোভাবে কষ্ট পাক। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে না আরিফাকে ভালোবাসো। তুমি ঠিক বলেছো, আসলে আমি আরিফাকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু বিয়েটা ভাঙার জন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। এখন একটা উপায় পেলাম। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য তুমি আমাকে কষ্ট দিয়েছো, সেই জন্য আমি অনেক দুঃখিত। তুমি আমার সরলতা নিয়ে খেলা করেছো, আর ভালোবাসার নামে তুমি আমাকে ধোঁকা দিয়েছো। কেন করলে তুমি আমার সাথে এমন? কি দোষ ছিল আমার? সরি, আমি সত্যি দুঃখিত। আমি চাইনি তোমাকে কোনোভাবে কষ্ট দিতে, কিন্তু বিয়েটা ভাঙার আর কোনো উপায় আমার কাছে ছিল না। তুমি তো এই কথা সবাইকে বলে দিবে, তখন বাবা মা ভাইয়াকে বাসা থেকে বের করে দিবে। তোমাদের পরিবারের কোনো ক্ষতি হোক তা আমি কখনো করব না। তুমি আরিফাকে ভালোবাসো, আরিফা কি তোমাকে ভালোবাসে? হুম, অনেক ভালোবাসে, কিন্তু পরিবারের দিকে তাকিয়ে নিজের ভালোবাসাকে পাথর চাপা দিয়েছে। ঠিক আছে, যেহেতু তোমাকে পেলাম না, তোমার ভালোবাসা পাবার সব কিছু করব। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দিও। নিজের ভালোবাসা পাবার জন্য তোমার সাথে মিথ্যা নাটক করেছি। তার জন্য অবশ্য তোমাকে অনেক বড় একটা দাম দিতে হবে। কি দাম দিতে হবে তার জন্য? যেই পর্যন্ত ভাইয়া আর ভাবিকে বাবা মা না মানবে, ততক্ষণ তুমি আরিফা আপুকে বিয়ে করতে পারবে না। যদি তোমার মা বাবা আনিস ভাইয়ের বিয়ে না মেনে নেয়, তাহলে তো সারা জীবন অবিবাহিত হয়ে থাকতে হবে। তাতে আমার কি? আমার সাথে নাটক করছো তো এর সাজা ভোগ করতেই হবে। আর শোনো, আজ থেকে তুমি আমার বন্ধু, তবে বিয়ের আগ পর্যন্ত। আরিফা আপুর সাথে বিয়ে হলে তখন তোমাকে দুলাভাই ডাকবো। ঠিক আছে, তবে তুমি আমাকে সাহায্য করবে। তোমার যখন আমাকে প্রয়োজন হবে তখন বলবে। তবে হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। সরি, আর বলো না, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আরে শালি দুলাভাইয়ের মাঝে এমন হয়? তাহলে তুমি কি আমার সাথে এখন কিশোরগঞ্জ যেতে পারবে? কিশোরগঞ্জ এখন গেলে কি হবে? তোমার ভাইয়া আর তোমার ভাবিকে ফিরিয়ে আনবো, আর তোমার ভাইয়ার সন্তানকেও। যদি বাসায় কোনো কিছু হয় তাহলে কিন্তু এর দায়ভার আমি নিতে পারবো না। তুমি এত চিন্তা করো না, তো আমি সবকিছু সামলিয়ে নিব। তারপর আরিফাকে ফোন দিলাম। আরিফা, একটু হাইওয়ের মোড়ে আসো। কেন, কি হয়েছে? যা বলছি তাই করো। বাবা মা তো আমাকে নিয়ে বিয়ের শপিং করতে যাবার জন্য বলছে। তুমি আসবে কি আসবে না? বাবা মাকে কি বলবো? বলো, আনিস ভাই অ্যাক্সিডেন্ট করেছে। ঠিক আছে, কিন্তু যদি বাবা মা আমার সাথে আসতে চায় তাহলে কি করব? যা, তোর আসতে হবে না, তুই বিয়ে কর। আর আমি আফিফাকে নিয়ে কাজী অফিসে গেলাম। ওই হারামি, আমি আসতেছি। আর শোন, আফিফার দিকে খারাপ নজরে তাকাবি না। তুই আনিস ভাইরে বিয়ে করবি, আর আমি কি মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী গান শুনবো? দেখ, উল্টাপাল্টা কিছু করলে আমি আত্মহত্যা করব বলে দিলাম। তাহলে তাড়াতাড়ি আসো। আর শোনো, কিছু টাকা নিয়ে এসো, আমার কাছে তেমন টাকা নেই। গার্লফ্রেন্ডের টাকার উপর এত নজর কেন? তুই আমার গার্লফ্রেন্ড না, আমার বড় আপুর বান্ধবী। আমি বের হয়ে গেছি, আর 10 মিনিট লাগবে বড়জোর। ঠিক আছে, আসো। ভাবছি একটু মজা করা যাক। আরিফাকে আসতে দেখে আমি আফিফার হাত ধরে কথা বলছি। আফিফাকে বললাম, আরিফা কাছে আসলে পা ধরে সালাম করব। দুজন দেখি কি করে। আরিফা দূর থেকে দেখে আগুন হয়ে কাছে আসলো। কাছে আসতেই আমি আর আফিফা আরিফাকে সালাম করছি। তাই তুই সত্যি সত্যি আফিফাকে ভালোবেসে ফেলেছিস? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। আনিস ভাই ছেলে হিসেবে খারাপ না, তাই ভাবলাম তোমাকে কষ্ট দিয়ে লাভ কি। তোমার পরিবারের বাইরে তুমি যেতে পারবে না, আমিও আমার পরিবারের বাইরে যেতে পারবো না, তাই ভাবছি বিয়েটা করে নিব। আমাদের জন্য দোয়া করবেন আপু। আরিফা চুপ করে দাঁড়িয়ে আছে। আমাদের বিয়ের সাক্ষী পাচ্ছি না, তুমি আমাদের বিয়ের সাক্ষী হবে। আর সাইদ দুজন মিলে
আমাদের জন্য দোয়া করবে। বিয়েতে বড়দের দোয়ার প্রয়োজন হয়। আপু তুমি খুশি হওনি? আরিফা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমি খুব খুশি হয়েছি। কথাটা বলেই আমার গালে থাপ্পড় দিতে যাবে, এমন সময় আফিফা আরিফার হাত ধরে ফেলে। চিচি আপু তুমি পারভেজকে মারছো কেন? তুই আমার সামনে থেকে সরে যা, আমি পারভেজকে খুন করে ফেলবো, শালা চিটার বাটপার। তুই আমার সামনে থেকে সরে যা, আমি পারভেজকে খুন করে ফেলবো, শালা চিটার বাটপার। ছি আপু বিয়ের আগে নিজের স্বামীকে এসব বলতে নেই। নিজের স্বামী আর কোথায় থাকলো, তুই তো আমার সব স্বপ্ন নষ্ট করে দিলি। আপু আপনি ঠান্ডা হন। ঠান্ডার মায়েরে বাপ, 1/2 লিটার 7 আপ। তুই হবি আফিফার বাচ্চার বাপ, আমি তোরে কেমনে করি মা? তোমার পারভেজ তোমারই আছে, আমার তোমার সাথে একটু মজা করলাম। আরিফা একটু মুচকি এসে বলল, কিসের মজা করিস তোরা? আমার মনে হচ্ছিল আমার আকাশ ভেঙে পড়েছে। আমি তো ভেবেছিলাম বাসায় গিয়ে আত্মহত্যা করব। এই কথা আর কখনো বলবে না, সরি, আর এমন মজা করব না। আরিফা কোনো কথা বলল না, সরাসরি জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। আরিফা ছাড়ো, এখানে অনেক মানুষ আছে। তাতে আমার কিছুই যায় আসে না। এই যে সবকিছু এইখানে না করে বাসরাতের জন্য কিছু বাকি রাখেন। আরিফা একটু স্বাভাবিক হয়ে আমাকে ছাড়লো। বলো কি জন্য ডেকেছো? আমরা এখন কিশোরগঞ্জ যাব। এখন কিশোরগঞ্জ কেন? আনিস ভাইয়ের বউ বাচ্চা দেখতে যাব। কি বলছো এসব? আনিস ভাই বিবাহিত? একটা বাচ্চাও আছে। আর একটু হলেই 3টা জীবন নষ্ট হয়ে যেত। জি না, 4টা জীবন, কারণ আনিস ভাইয়ের বাচ্চা আছে। এই কথা আমাকে আগে বলনি কেন? এখন চলো সবাই আগে গিয়ে দেখি আনিস ভাইয়ের কি অবস্থা। রওনা দিলাম। পুরোটা রাস্তায় আরিফা বক বক করেই যাচ্ছে। এই তুমি একটু থামো তো, এখন আর ভালো লাগছে না। এই বেশি তেড়িবেড়ি করলে একটা দিব গালে। দাও না ওটাই, আর বাকি রাখো কেন? থাক, আর মার দিব না। তারপর গেলাম কিশোরগঞ্জ, সাইদকে কল দিলাম। কিরে খোঁজ খবর নেওয়ার সময় হয়েছে তোর? আমাকে এখানে পাঠিয়ে তো আমার কথা ভুলেই গেলি। দোস্ত তোকে অনেক ধন্যবাদ। এখন তুই একটু কিশোরগঞ্জ হাসপাতালের সামনে আয়, তোকে অনেক দরকার। আমি আরিফা আর আফিফা আসছি। এইটা আবার কে? আনিস ভাইয়ের বোন। ও ঠিক আছে, তাহলে আমি আসছি। কিছুক্ষণ পর সাইদ আসলো, তারপর ওকে নিয়ে ক্লিনিকে গেলাম। আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, আনিস ভাই ভিতরে আসবো? আনিস কিছুটা ভয় পেয়ে গেল। তুমি এখানে কেন? আর কিভাবে এলে এখানে? আমি একা আসিনি, পুরো টিম নিয়ে এসেছি। তারপর ভিতরে গেলাম। ভাই তুমি এখানে আসলে কেন? এই তোমরা ভিতরে আসো। তারপর ওরা ভিতরে আসলো। আনিস ভাই পুরাই ভয়ে চুপসে গেছে। আনিস ভাই ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবকিছু জানি, আপনি কোনো চিন্তা করবেন না। আরিফা আমি সরি, আসলে আমারও তেমন কোনো চিন্তা ছিল না। এই শালা, তুই আমার হাত ধরতে চাইছিলি কেন? তোর নামে আমি চিটিংবাজি মামলা দিব। দয়া করে আমার সর্বনাশ করবেন না। আমি ওকে টাইট করব, ওর হাত দুটো ভেঙে ফেলবো। আমাকে বিয়ে করে ঘরে তুলতে পারিনি, আমি ওর জন্য নিজের পরিবার ছেড়ে চলে আসলাম, আর আজও আমার শ্বশুর বাড়ি যেতে পারলাম না। ভাবি আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনাকে নেওয়ার জন্য আসছি। ভাই তোমরা আমারে মারো কাটো যা করো, আমার সংসার ভেঙে দিও না। তাহলে এখনই আমার মা বাবাকে বলেন আপনি বিবাহিত। আর একটু সময় দাও, আমি আর আমাদের পরিবারে যাব না, তোমাদের সামনে কখনো যাব না। তা তো হবে না ভাই, আপনাকে আমাদের সাথে যেতে হবে। কিন্তু আমার স্ত্রীর এমন অবস্থা, কিভাবে যাব? আপনি আর ভাবি অ্যাম্বুলেন্স দিয়ে যাবেন, আমরা আলাদাভাবে যাব। তারপর একটা গাড়ি নিয়ে আনিস ভাই আর ভাবিকে পাঠিয়ে দিলাম, আর আমরা 4 জন একসাথে গাড়ি দিয়ে যাচ্ছি। সাইদ তোকে অনেক ধন্যবাদ, তুই আমার আসলেই কলিজার টুকরা। পাম দেয়া বন্ধ কর। কলেজার টুকরা তো এতদিন খোঁজ খবর নিলে না কেন? ওই শালা, ঘরে কি বউ আছে নাকি তোর? গিয়ে তো দেখবি খালি বিছানা, এত ভাবনিস কে? ভালো করে কথা বল, নইলে এদের সামনেই কেলাবো। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করছিস? যে টাকা দিছো তা দিয়ে হোটেলের ভাড়া দিতেই শেষ। এখন পকেটে মাত্র 20 টাকা আছে। মনে করেছিলাম আজকে বাসায় ফোন দিয়ে টাকা নিব। আমাকে বললি না কেন? দাঁড়া, তোকে বলতে যাবো কেন? আর হোটেলের রিসিপশনের মেয়েটার সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, ওই মেয়েটাকে প্রপোজ করতেই হবে।
আহারে কি কষ্ট। পারভেজ, তুমি এত কথা বলো কেন? সাইদ ভাই, আপনার যে মেয়েটাকে ভালো লেগেছে তার নাম কি? দূর মিয়া, তোমরা চুপ করো। আমি ফোন নম্বর আর ফেসবুক অ্যাকাউন্ট সব নিছি, আমাকে শেখাতে হবে না। তোমরা তোমাদেরটা ঠিক করো। আগের বার পারভেজকে বলেছিলাম আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, তখন গিয়ে মেয়েটাকে বলছে আমি নাকি মেয়েটাকে দেখলে মেরে ফেলবো। সেই মেয়েটা আমার সামনে আসেনি। একদিন দূর থেকে দেখে মেয়েটাকে ডাক দিছি, মেয়েটা আমাকে দেখে দৌড়াতে থাকে আর বলতে থাকে বাঁচাও বাঁচাও। তোমাদের কাউকে আমার দরকার নেই। সাইদ, তো রেডিও বন্ধ কর ভাই। পারভেজ ভাই, আপনি আসলেই হিংসুটে। তুমি সাইদ ভাইয়ের সাথে এমন করছিলে কেন? সাইদ, এটা তোর কত নাম্বার গার্লফ্রেন্ড? 113 নম্বর। কথাটা বলার সাথে সাথে আরিফা আর আফিফা সাইদকে হা করে দেখতে লাগলো। এই তোমরা আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি যেই মেয়েকে দেখি সেই মেয়েকেই পছন্দ হয়ে যায়, এতে আমার কি করার আছে বলো? তাছাড়া যার মন পরিষ্কার তার কাছে সবাইকে ভালো লাগে। আরিফা, আফিফা, ওর কথা বাদ দাও। আফিফা, তোমার বয়ফ্রেন্ড আছে? না, কেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এইটুকু সময়ের মধ্যে তুমি আমার মন কেড়ে নিয়েছো। আপনি আমার ধর্মের ভাই, আপনি আমাকে বোনের নজরে দেখবেন। কিভাবে নিজেকে সরিয়ে রাখবো? তোমার সুন্দর চুল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, মায়াবী চোখ, চাঁদের মতো মিষ্টি হাসি, সব মিলিয়ে আমি তোমাকে অনেক ভালোবাসি। পারভেজ, সাইদকে দেখে রেখো। তুমি ঠিক বলছো। কিভাবে কিভাবে মেয়ে পটাতে হয় আমিও চেষ্টা করব। চোখ দুটো তুলে ফেলবো। আমি বলছি কিভাবে প্রশংসা করতে হয় তা শিখতে। তারপর কথা বলতে বলতে চলে এলাম আরিফার বাসায়। ভিতরে গিয়ে দেখি চেঁচামেচির আওয়াজ পেলাম। মনে হয় আরিফার বাবা চেঁচামেচি করছে। আমরা ভিতরে যেতেই আরিফার বাবা আরিফাকে বলছে, আরিফা, এ বিয়ে হবে না। আনিস বিয়ে করেছে অনেক আগেই, তার বাচ্চা আছে। আমি জানি। তুই জেনেও এই বিয়েতে রাজি ছিলি? না বাবা, আমি একটু আগে জেনেছি। পারভেজ আমাকে বলেছে। আনিস, তুমি এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। আঙ্কেল একটু অপেক্ষা করুন, আনিস ভাইয়ের মা বাবা আসছে। ওনারা আসলে তাদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা যাবে। এখানে আমার কোনো সমস্যা নেই, আর আমি আরিফাকে এমন ছেলের হাতে তুলে দিব না। আপনাকে এমন ছেলের হাতে তুলে দিতে বলছি না। আনিস ভাইয়ের যেন কোনো সমস্যা না হয় তা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। ওনার বাবা মা যেন তার সন্তানকে মেনে নেয়, তার ব্যবস্থা করে দেন। আমি এর বিষয়ে কোনো কথা বলতে চাই না। আঙ্কেল, আপনি যদি আনিস ভাই ও তার পরিবারকে অপমান করেন তাহলে তো আনিস ভাইয়ের বাবা মা তাকে বাসা থেকে বের করে দিবে। আর আপনি যদি স্বাভাবিকভাবে কথা বলেন তাহলে তারা কিছুটা মেনে নিবে। আমার মেয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলেছে, তার জীবন নিজের হাতে সাজাতে আমি পারবো না। এতিম ছেলে মেয়েদের জন্য আপনি অনেক কিছু করেন, আর নিজের আত্মীয়র জন্য করতে পারবেন না? যেই মেয়েটা আনিস ভাইয়ের উপর বিশ্বাস করে নিজের বাসা বাড়ি, মা বাবা, আত্মীয় স্বজনকে ছেড়ে চলে এসেছে, তার জীবনকে আপনি নষ্ট করে দিবেন? এটা আমি আপনার কাছে আশা করিনি। আংটি পরানোর সময় আনিস ভাই আসেনি, তার বাবা মা এসেছিল। তখন আপনার বোঝার প্রয়োজন ছিল। আরিফা, তুই কি বলিস? আমার কিছু বলার নেই, তবে এখন আমি যাকে পছন্দ করি তাকে বিয়ে করব। তোমার কোনো আপত্তি থাকতে পারবে না। পারভেজকে তোর পছন্দ তা আমি জানি। পারভেজ কি তোকে পছন্দ করে? হ্যাঁ, ওর কোনো আপত্তি নেই। পারভেজ, আরিফা যা বলছে তা কি সত্যি? জি আব্বাজান, আমি রাজি। সবাই হাসা শুরু করলো। এমন সময় আনিস ভাইয়ের মা বাবা আসলো। আনিস ভাইয়ের মা এসেই আনিস ভাইকে 2টা গালে দিল। আফিফা তার মায়ের হাত ধরলো। মা, তুমি ভাইয়াকে মারছো কেন? কি না করেছে? আমাদেরকে ছোট করে দিয়ে আরিফার কাছে, তার বাবা মার কাছে। আন্টি, এই বিয়ের সময় কি আপনি আনিস ভাইয়ের অনুমতি নিয়েছিলেন? সরি, বিয়ে এখনো হয়নি। আনিস ভাই কেন আংটি বদলের সময় আসেনি তা একটাবারও জানতে চাননি? আমার আর বাঁচার কোনো উপায় রাখলো না। আমি সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। শেষমেশ একটা অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছি। তাতে কি হয়েছে? তোমার ছেলে তো বিয়ে করেছে, নষ্টামি তো করেনি। তাছাড়া ভুলটা আমরাই করি, কিন্তু দোষ চাপিয়ে দেয় আমাদের সন্তানদের উপর। ও যাকে নিয়ে সুখী হবে তাকে বিয়ে করেছে। তা বিয়েটা কোন নিয়মে হয়েছে? মুসলমানদের নিয়ম অনুযায়ী না অন্য ধর্ম অনুযায়ী? মুসলমানদের নিয়ম অনুযায়ী, আর আমার বউ এখন মুসলমান। যাও, সমস্যা সমাধান হয়ে গেল। এখন তোমাদের ছেলে বউ নাতি নিয়ে বাসায় যাও। আর হ্যাঁ, আগামী কিছুদিনের মধ্যেই আমার মেয়ের বিয়ে দেব। তোমরা সবাই কিন্তু আসবে। তারপর আর কি, ওনারা চলে গেল। যাবার আগে আফিফা আমাকে ধন্যবাদ দিয়ে গেল। আঙ্কেল, এখন আমি আসি। তুমি একটু আমার রুমে আসো। এখন না, বাসায় যেতে হবে। বাসায় কি বউ বাচ্চা রেখে আসছিস? গিয়ে দেখবি বিছানা খালি। আঙ্কেল একটু গলা কাশি দিল।
সরি আমি এখন আসি। দাঁড়াও, আমিও যাব, একসাথে যাব। ভাই বাসায় যেতে হবে রে, আমার আবার একটু কাজ আছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার আরেকজনের সাথে দেখা করতে হবে। ঠিক আছে। তারপর আমি আরিফার সাথে ওর রুমে গেলাম। আরিফা দরজা লাগিয়ে দিল। দরজা বন্ধ করে দিলে কেন? এমনি, যেন বিরক্ত না করে। কি বলতে চাচ্ছ তুমি? তোমাকে আজকে নিজের করে নিব। জি না আপু, বিয়ের পর হবে। তোমার বিয়ের গুলি মারি আজকেই হবে। বিয়ের আগে তুমি কি চাচ্ছ তা তুমি জানো? অপবিত্র হতে চাচ্ছ, আমার পবিত্র ভালোবাসাকে অপবিত্র করতে চাচ্ছ। তাহলে একটা কিস দিতে দাও। ঠিক আছে দাও। ওই মিয়া, আপনারা চোখ বন্ধ করেন, আমরা এখন একটু ব্যস্ত। 5 মিনিট পর ছাড়লো। তারপর বাসায় এলাম, মা বাবাকে সবকিছু বললাম। এখনো বিয়ের কোনো প্রয়োজন নেই, পড়ালেখা শেষ করে তারপর দেখা যাবে। আমারও একই মত, আগে পড়ালেখা শেষ কর, তারপর দেখা যাবে। এইটা কোনো কথা হলো? বাসায় তোর বড় বোন আছে, তাকে বিয়ে না দিয়ে তুই নিজেই আগে বিয়ে করতে চাচ্ছিস? আমি আর মা বাবার উপর কোনো কথা বললাম না। ফোন করে আরিফাকে সবকিছু বললাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো। আমি বাবা মায়ের সাথে কথা বলছি। তোমাকে অনেক ধন্যবাদ। তারপর আর কি, একটা ঘুম দিলাম। সকালবেলা ঘুম ভাঙলো সাইদের ফোনে। কি রে, এত সকালে কল দিলি কেন? ভাই ঝামেলায় পড়ে গেছি রে, হঠাৎ করে বিয়ে করে ফেলছি। আমি যেন আকাশ থেকে পড়লাম, বুঝলাম না, আবার বল। গতকাল বাসায় যাওয়ার পর মা বাবা আমার সাথে কথা না বলে আমার খালাতো বোনের সাথে বিয়ে করিয়ে দিয়েছে। কেন? এমন করার তো কোনো কারণ নেই। সব তোর জন্য। তুই যদি আমাকে কিশোরগঞ্জ না পাঠাতি তাহলে আজকে আমার এই সর্বনাশ হতো না। তোর খালাতো বোন রাজি হলো কেন? ভাইরে 3 বছর ধরে প্রেম করেছিলাম, কিন্তু মন থেকে করতাম না। কিন্তু আমার খালাতো বোন তা সিরিয়াস হিসেবে নিয়েছে। 2 দিন কল ধরে নাই, তাই বাসার সবকিছু ভেঙে ফেলছে আর বিষ খেয়েছিল। তাহলে তো তোর খালাতো বোন মানে ভাবি তোকে অনেক ভালোবাসে। এখনই বিয়ে করার সময় হয়েছে রে পাগলা, এখনো তো আমি কচি শশা। বাটপার, বিয়ের সময় ফোন দিলি না কেন? ফোন মা করে নিয়েছিল, ফোন মা কেড়ে নিয়েছিল। আর বিয়ে না করে যদি আফিফাকে বিয়ে করতাম তাহলে বেশি ভালো হতো, কিছু মালপানি পেতাম। বেঁচে গেছিস। সবগুলো মেয়ে যদি তোর বাসায় আসতো তাহলে একটা মিছিলের মতো হতো। তুই একটু আসবি আমাদের বাসায়? ঠিক আছে, আসছি। তারপর সাইদের বাড়িতে গেলাম। কিরে, তোর বউ কোথায়? মায়ের সাথে রান্না করছে। বাহ, তাহলে তো নতুন বউয়ের হাতে রান্না খাওয়া যাবে। আমার জীবনটা কচি ডাব থেকে ঝোনা নারকেল হয়ে গেল রে। দোস্ত, তোর বউকে ডাক দে দেখি, আমার কাজ আছে। এমন সময় একটা মেয়ে আসলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? পারভেজ তোর ভাবি, আর কবিতা এই হলো আমার বন্ধু পারভেজ। মাশাআল্লাহ, অনেক সুন্দর বিয়ে করেছিস। হ্যাঁ, আমি ওকে নিয়ে অনেক খুশি। আমার কপাল ভালো, ওকে আমি পেয়েছি। আমার কপাল ভালো, তাই ওকে আমি পেয়েছি। ভাইয়া আপনারা বসুন, আমি খাবার আনছি। কিরে সাইদ, বউয়ের সামনে এত প্রশংসা আর আড়ালে এমন কথা, কারণ কি? আবার যদি বিষ খায় তাহলে তো আমার হাসপাতালে যেতে হবে, তাই সামনে কিছু বলতে পারছি না, হজমও করতেও পারছি না। তুই না ভালোবাসতি, তাহলে এমন করছিস কেন? তুই অনেকগুলো রিলেশন করেছিস, কাকে বিয়ে করবি তাদের থেকে? কার মন ভাঙবি তাদের মধ্যে থেকে? তার চেয়ে অনেক ভালো হয়ে যে তোর বাবা মার পছন্দ আর তোর অনেকগুলো জিএফ এর মধ্যে একজনকে পেলি। মন খারাপ করিস না, খুশি থাক। আমি চলি, পরে আবার দেখা হবে। আমি কি ঠকেছি রে পারভেজ? মোটেও না, তুই সবাইকে ভালোবাসিস। কারো জন্য আজ পর্যন্ত নিজের শরীরের পশম পর্যন্ত ছিঁড়িসনি। তোর জন্য যেই মেয়ে বিষ খেতে পারে সে তোকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তুই অনেক লাকি। ঠিক কি বলেছিস, আজ থেকে কোনো মেয়ের দিকে তাকাবো না। তাহলে এখন আসি? নাস্তা করে যা, পরে আসবো। শোন, আগামী 2 দিন পর আমার বিয়ের বউ ভাত, তুই আসবি। আর আফিফা, তোমরা 2 জন আসবে। তোরা 2 জন আমার প্রথম মেহমান। তোর বাসার সবাইকে আমি দাওয়াত দিব, কোনো চিন্তা করিস না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এখন আসি। তারপর বাসায় চলে আসি। খাওয়া দাওয়া শেষ করে কলেজের দিকে রওনা দিলাম। তানিশা তো এখন একাই কলেজে যায়। আমি তো টোটো কোম্পানির ম্যানেজার হয়ে গেছি, তাই নিজেকে কলেজে গেলাম। কলেজে গিয়ে মনটা খারাপ হয়ে গেছে। নাই মিজান, নাই সাইদ, নাই, কি যে করি। এমন সময় রাব্বানী হোসেন হৃদয় আসলো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এখন আসি।
তারপর বাসায় চলে আসি। খাওয়া দাওয়া শেষ করে কলেজের দিকে রওনা দিলাম। তানিশা তো এখন একাই কলেজে যায়। আমি তো টোটো কোম্পানির ম্যানেজার হয়ে গেছি, তাই নিজেকে কলেজে গেলাম। কলেজে গিয়ে মনটা খারাপ হয়ে গেছে। নাই মিজান, নাই সাইদ, নাই, কি যে করি। এমন সময় রাব্বানী হোসেন হৃদয় আসলো, আমার 1 ক্লাস জুনিয়র। পারস ভাই, একটা সমস্যায় পড়ছি। কি সমস্যা? আমি আপনার 1 ক্লাস জুনিয়রে কলেজে পড়াশোনা করি। আমার কাছে কি চাও? ভাই, আমার এক বন্ধু হাসপাতালে ভর্তি, আপনার ব্যাগটা একটু দরকার। আপনি যদি আমাকে নিয়ে যেতেন বা আপনার ব্যাগটা একটু দিতেন, বা আপনি যেতেন তাহলে আমার অনেক উপকার হইতো। আমার বাসা চিনো? না ভাই। তাহলে আমার বাইক পৌঁছে দিবে কিভাবে? ভাই, একটু গেলে বেশি ভালো হইতো। ঠিক আছে চলো। তারপর রব্বানী হোসেনকে সাথে নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে বললাম, আমি এখন আসি। তোমরা না মিয়া? আচ্ছা চলো। তারপর হাসপাতালে ভিতরে যাচ্ছি, এমন সময় পেছন থেকে কেউ একজন আমার কলার ধরে টান দিল। কোন শালারে? পিছনে তাকিয়ে দেখি আফিফা। শালারা দুলাভাই শালিদ বলেন। তুমি এখানে কেন? ভাবিকে সাথে নিয়ে আসছি চেক আপ করানোর জন্য। বাহ, এর মধ্যেই সবাই ভাবিকে নিজের করে নিলে। তা আনিস ভাই কোথায়? আনজি ভাই তো ভাবিকে সাথে নিয়ে গেল। আচ্ছা, এখানে কোথায় আসছেন? এক ছোট ভাইকে দেখতে। আপনার সাথে এই 3 নম্বরের ছাগলের বাচ্চা আবার কে? ও রাব্বানী হোসেন, আমার জুনিয়র। এই মেয়ে 3 নম্বর ছাগলের বাচ্চার মানে কি? এই যে মিস্টার, আস্তে কথা বলেন। আমি আমার দুলাভাইয়ের সাথে কথা বলছি, আর এই হাসপাতাল। আচ্ছা আফিফা, তুমি তোমার কাজে যাও। রাব্বানী হোসেন চলো। কোথায় তোমার বন্ধু? আরে দাঁড়ান, একটা ছবি তুলি তারপর যাবেন। আমার কাঁধে হাত দিয়ে মুখ বেঁকিয়ে কয়েকটা ছবি তুলে নিল। এই ছবি দিয়ে কি করবে? ফেসবুকে পোস্ট করব আর আপনাকে ট্যাগ করব। এইসব আরিফা পছন্দ করে না, আমাকে বকা শুনিও না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, নিজের কাছে রেখে দেব। তারপর চলে এলাম। রাব্বানীর বন্ধুকে দেখে রব্বানী হোসেনকে বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় চলে এলাম। এসে একটু বিছানায় নিজের শরীরটাকে এলিয়ে দিলাম। এমন সময় আরিফা ফোন করলো। কোথায় তুমি? বাসায়। জান, একটু আমাদের বাসায় আসবে? কেন, তোমার বাসায় যাব কেন? তাহলে তোমার রুমের দরজা খুলো। আমি গিয়ে দরজা খুললাম। এ কি, এই মেয়ে তো আমার সামনে দাঁড়িয়ে আছে। আরিফা আমার রুমে এসে দরজা লাগিয়ে দিল। দরজা লাগালে কেন? তোমাকে একটু আদর করব। কি উল্টাপাল্টা কথা বলছো? ওই ছামড়া, আমি তোরে আমার বাসায় যেতে বললাম, বললে যেতে পারবি না। আর আফিফে ফোন করার সাথে সাথে হসপিটালে গেলি এক নজর দেখার জন্য। আমি তো আকাশ থেকে পড়লাম। কি সব উল্টাপাল্টা কথা বলছো? আফিফা ফেসবুকে পোস্ট করেছে, তোকে ট্যাগ করেছে, আমারে ট্যাগ করেছে, আমার সব বন্ধুদের ট্যাগ করছে, তোর শরীরে হাত দিয়ে ছবি তুলছে। তোর মজা লাগছে তাই না? আমি গায়ে হাত দিলে এই গায়ে ফুসকা পড়ে তাই না? আমি তো আফিফার সাথে দেখা করতে যাইনি, আমি আমার জুনিয়রের বন্ধুকে দেখতে গিয়েছিলাম। কান ধর। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে মারতে পারলে? আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না, এখন কান ধর। আমি তো আফিফার সাথে দেখা করতে যাইনি। আর নাটক করার প্রয়োজন নাই, তুই কান ধর। কান ধরে দাঁড়িয়ে আছি। বল, আর কোনো দিন মেয়ের দিকে তাকাবো না। আর কোনো মেয়ের দিকে তাকাবো না। গুড বয়, এখন কান ছাড়। আরো কিছু বলবা? এখন তোকে নিয়ে শপিং করতে যাব। আমার শরীর ভালো না, তুমি যাও। আফিফার সাথে দেখা করার সময় মন ভালো থাকে। আরিফা, একদম চুপ করো। আমি তোমাকে কতবার বলবো যে আফিফার সাথে আমি দেখা করতে যাইনি। আচ্ছা, বিশ্বাস করলাম, এখন চলো শপিং করতে যাব। আমি বললাম আমি যেতে পারবো না, তোমার মন চাইলে তুমি যাও, আর আমাকে একা থাকতে দাও। ঠিক আছে, না গেলে নাই, আমি মাকে ডাক দিচ্ছি। যা খুশি করো, আমি যেতে পারবো না। আরিফা মাকে ডেকে আনলো। কি হয়েছে তোর? সমস্যা কি? একটু শপিং করতে যেতে বলছে, সাথে যা। কিন্তু কোনো কিন্তু না, সোজা যা। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর মা চলে গেল। আমি জানি কিভাবে কাকে সোজা করতে হয়। তুই আমাকে বিশ্বাস করলে না তো? আফিফার উপর বিশ্বাস করলে কোনো সমস্যা নাই, আমিও দেখে নিব। রে, আমার বাবুটা রাগ করেছে, আসো তোমাকে আদর করে দেই। তারপর কিস দেবার জন্য আমাকে ধরেছে। আমি ঝটকা দিয়ে চলে গেলাম ওয়াশরুমে। গোসল করে আরিফার সাথে বের হয়েছি। তুমি কিছু বলছো না কেন? আমার কথার কোনো মূল্য নেই, অতএব আমার কথা না বলাটাই ভালো।
এমন ভাবে কথা বলছো কেন? এর চেয়ে ভালোভাবে কথা আমি বলতে পারি না। আমার সাথে রাস্তায় খারাপ ব্যবহার করছো, করো, কোনো সমস্যা নাই। বাসায় যাও, মার কাছে সব বলবো। তারপর কি যেন শপিং করলো, আমি কিছু দেখিনি। আমার সাথে বাসায় আসলো, মায়ের হাতে কয়েকটা ব্যাগ দিয়ে বলল, মা, তোমার ছেলে আমার সাথে রাস্তায় খারাপ ব্যবহার করেছে। পারভেজ, আরিফা যা বলছে তা সত্য? হ্যাঁ আমি খারাপ ছেলে, তাই খারাপ ব্যবহার করেছি। আগেরবার আরিফা আমাকে তোর ছবিগুলো দেখিয়েছে, আমি কিচ্ছু বলিনি। আরিফা না করেছিল, এখন দেওয়াটা খুব জরুরি ছিল তাই দিলাম। আমি সোজা চলে এলাম রুমে। রাতে খাবার জন্য অনেকক্ষণ ডাকার পর গেলাম। বাবা, আমি দেশের বাইরে গিয়ে পড়ালেখা শেষ করতে চাই। তোর কি মাথা ঠিক আছে? তুই যাবি দেশের বাহিরে, তাও আবার পড়ালেখা করার জন্য? হাসালি। বাবা, তুমি ব্যবস্থা করে দিতে পারবে? পড়ালেখার জন্য আমি না করব না, কিন্তু তুই বিদেশে একা একা থাকতে পারবি? খুব পারবো। আগামী মাসে আমার ফাইনাল পরীক্ষা শেষ হবে, তুমি সবকিছু ব্যবস্থা করে রেখো। আমি মাস্টার্স দেশের বাইরে করতে চাই। বিয়ে করে তোর বাবার ব্যবসা হাত দে, বাজে চিন্তা মাথায় আনিস না। বাবা, তুমি ব্যবস্থা করে দাও। রাতে রুমে এসে বসে আছি, এমন সময় আরিফা ফোন দিল। কিছু বলবা তুমি? খাওয়া দাওয়া শেষ করছো? হ্যাঁ, তুমি করছো? করছি। কি করো তুমি? বসে আছি, রাখি, এখন ঘুমাবো, ভালো লাগছে না। তোমার কি শরীর খারাপ হয়েছে? আমি আসবো? না, আসার দরকার নাই, আমি একটু ঘুমাতে চাই। এইভাবে প্রতিটা দিন ঝগড়া হয়, ভালো লাগে না। আর পরীক্ষা দিয়ে বাসায় আসলাম, সবগুলো পরীক্ষা বেশ ভালো করে শেষ হলো। রাতে খাবার সময় হাতে একটা চিঠি দিল। এই নে তোর ভিসা আর পাসপোর্ট, আগামীকাল গিয়ে টিকিটটা ওকে করে আসিস। আর আজকের রাত ভালো করে চিন্তা করে দেখ। ঠিক আছে। মা আর তানিশা আমার দিকে তাকিয়ে আছে। মা ভেবেছিল ওই দিন কথাগুলো আমি নাটক করে বলেছিলাম। তারপর রুমে আসি, এসে কাগজপত্রগুলো দেখছি। পিছন থেকে মা রুমে এলো। আমার উপর রাগ করে চলে যাচ্ছিস? কি যে বলো মা, তোমার উপর রাগ করবো কেন? এখানে থাকলে বন্ধুদের সাথে ঘুরে বেরিয়ে সময়টা চলে যাবে। দেশের বাইরে গেলে মন দিয়ে পড়ালেখা করতে পারবো। তুই চলে গেলে আমার বাসা একদম খালি হয়ে যাবে। মাত্র 2টা বছর মা, এরপর তো চলেই আসবো। আর তানিশা তো আছে, আরিফাও মাঝে মাঝে আসবে হয়তো। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ। অনেক আগে চিন্তা করে নিয়েছি। এমন সময় তানিশা রুমে এলো। তুই বিদেশে যাবি, তা আমাদের বলিসনি কেন? তোর সামনেই তো বাবাকে বলেছিলাম। আর হ্যাঁ, এরপর 2 দিন গিয়েছিলাম বাবার অফিসে, আর 1 দিন পাসপোর্ট অফিসে। না গেলে হয় না? না রে, পড়ালেখা করে আসি। জীবনে পড়ালেখা নিয়ে কখনো সিরিয়াস হইনি। 2টা বছর সিরিয়াস হয়ে পড়ালেখা করি। আরিফা কি জানে যে তুই বিদেশে যাচ্ছিস? না, টিকিট কেটে পরে বলবো, এর আগে কেউ কিছু বলবে না। তারপর একটা ঘুম দিলাম। টিকিট কাটার সময় রাস্তায় আফিফা আর রাব্বানি হোসেন বসে বসে গল্প করছে। আমি গিয়ে সামনে দাঁড়ালাম। দুলা ভাই, আপনি এখানে? রাব্বানির সাথে কি করো? এমনি এমনি দেখা করছি। কিসের জন্য দেখা করতে আসলে? আলহামদুলিল্লাহ, ভালো লাগলো তোমাদের কথা শুনে। তোমরা কথা বলো, আমি আসি। তারপর টিকিট কেটে বাসায় আসি। আরিফাকে কল দিলাম। আরিফা, কেমন আছো তুমি? ভালো আছি। তুমি কেমন আছো? আর শোনো, আগামীকাল আমার সাথে দেখা করবে বলে দিলাম। ঠিক আছে, আমি দেখা করতে আসবো তোমার সাথে। আমার ইমার্জেন্সি দেখা করতে হবে। সামনে তো আমাদের বিয়ে, তা সেই দিকে কি তোমার কোনো খেয়াল আছে? কে বললো? এখনো তো পড়াশোনা শেষ হয়নি। অনার্স তো শেষ করলে আর কি। মাস্টার্স কোর্স শেষ করে তারপর বিয়ে। বাদ দাও এসব কথা। আগামীকাল দেখা হচ্ছে, এখন রাখি। এত রাখি রাখি করছো কেন? কিছু বলবা? আগামীকাল আমার সাথে এতিমখানায় যেতে হবে তোমাকে। ঠিক আছে, যাব। সকাল 9টার সময় আমার বাসায় থাকবে বলেছিলাম। ঠিক আছে। ওকে বাবু, রাখি। আগামীকাল আরিফাদের বাসায় গিয়ে আঙ্কেল ও আন্টির কাছে বলবো, দেখি ওনারা কি বলেন। সকালবেলা ঘুম থেকে উঠে আরিফার বাসায় গিয়ে হাজির হলাম। আঙ্কেল অফিসে যাবার জন্য বের হচ্ছেন। আঙ্কেল, একটু সময় দিতে পারবেন? বলো বাবা, কি বলবে? আমার আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আঙ্কেল, আগামীকাল আমি বিদেশে যাচ্ছি। কোন দেশে পিকনিকে যাচ্ছ? পিকনিকে যাচ্ছি না। আমি জানি তো, পরীক্ষা শেষ, এখন বন্ধু বান্ধবী মিলে ঘুরতে যাবে, কোনো সমস্যা নেই। আরিফাকে নিয়ে যাও। আঙ্কেল, আপনি আমাকে বলতে দেন, আমি কোনো পিকনিকে যাচ্ছি না। আমি পড়ালেখা করার জন্য বিদেশে যাচ্ছি 2 বছরের জন্য। কি সব আবল তাবল বলছো?
সামনে তোমাদের বিয়ে, এখন এসব কথা বলছো কেন? আঙ্কেল, আরিফা মে মাস্টার্স এই বছর শেষ আর আমার শুরু। আমি আরিফার যোগ্য হয়ে বিয়ে করব। তোমার বাবা মা কি বলে? মা বাবা সবাই রাজি, এখন আপনি অনুমতি দিলেই যেতে পারি। ক্যারিয়ার নিয়ে ভাবছো, এটা একদম ঠিক ভাবনা, তবে মন দিয়ে পড়ালেখা করতে হবে। দোয়া করবেন। তারপর আঙ্কেল চলে গেল। আন্টির কাছ থেকেও একইভাবে বিদায় নিলাম। তারপর আরিফার রুমে গেলাম। ভিতরে আসতে পারি? বলার কি আছে, ভেতরে আসো। নিচে তোমার জন্য অপেক্ষা করতে করতে এখানে এলাম। আমিও রেডি, চলো। তারপর আরিফার সাথে এতিমখানায় গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করে পার্কের দিকে রওনা দিলাম। একটা জায়গায় বসলাম। আরিফা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? আমার যা আছে সবই তোমার। তা আমি জানি। আমার কথাটা শুনো, নিজেকে শক্ত করো। কি এমন কথা যার জন্য এত নাটক করছো? আমি আগামীকাল কানাডায় চলে যাচ্ছি। হ্যাঁ, কেন? পড়ালেখা করার জন্য। পড়ালেখা নিয়ে মজা করো না তো। আগামীকাল চলে যাচ্ছি, বিকেলে আমার ফ্লাইট। তুমি কি সিরিয়াস? হ্যাঁ। আরিফা কান্না শুরু করে দিল। তুমি কান্না করছো কেন? দেশে কি পড়ালেখা করা যায় না? বিদেশ যাওয়ার কি দরকার? তুমি যেতে পারবে না, এটাই আমার শেষ কথা।